সন্ধ্যার ভায়োলিন পর্ব সংখ্যা ৩ লেখনীতে বৃষ্টি ইসলাম। ওহু। এই প্রথম কেউ আবরারের সামনে ওহুর নাম নিল। আবরারের বাম নিলয়ের কম্পন তীব্র হয়ে আকাশ ছুঁল। আবরার বক্ষ পিঞ্জরে কোথাও কিঞ্চিত পরিমাণে কম্পন অনুভব করল। অনুভূতিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। অন্তরালে একগাল হাসল। আশাফ পুনরায় আওড়ালো। ওহু যাচ্ছিল ভার্সিটি থেকে বোধ হয়। তোর সাথে দেখা হয়নি নাকি ওহুর এখনো? আচ্ছা যাক, বাদ দে। বাইকের টাকা পেমেন্ট করে দিয়েছিস না? এবার চল। আবরা প্রথম সংলাপ এড়ালো, জবাব করল, তুই গাড়ি নিয়ে যা, আমি পেছনে বাইক নিয়ে আসছি। আশাফ গাড়িতে চড়ে বসল। আবরা হেলমেট পরল, বাইক নিয়ে ছুটল খানমহলের উদ্দেশ্যে। দুপুর গড়িয়ে ক্লান্ত বিকেল, গোধূলি লগ্ন কিছুটা গুমড়ে রয়। খানমহলের ভোজনশালায় চলছে দুপুরের ভোজন। আজমল খান সহ বাড়ির অন্যান্য কর্তারাও রয়েছে। আব্র এবং আশাফও রয়েছে সাথে। অনুপস্থিত ওহু। দৈবাত্য প্রবল গতিতে প্রশ্ন ছুড়লেন আজমল খান, আব্র, তুমি নাকি আজ বাইক কিনেছ? আব্র খাবার খাচ্ছে। গুমরেটে প্রতিচ্ছবি আওড়ালো কণ্ঠ নালিশ শুরু করে। হ্যাঁ, আজ সন্ধ্যায় বাইক রেস রয়েছে টিএসসির মোড়ে, সেই জন্যই তাড়াহুড়ো করে বাইকটা কিনতে হলো। পাশ থেকে আশফাক খান বলে উঠলেন, তোমার এখন বাইক রেস করার সময় নাকি আব্র? তুমি বড় হয়ে গিয়েছ। এখন তোমাকে কোম্পানির হাল ধরতে হবে। আমরা আর কতকাল থাকবো? তোমার সব কিছু তোমাকে বুঝে নিতে হবে। মাঝে মধ্যে একটু আধটু শখের বসে রেস করতেই পারো। আব্র একগাল হাসল, তাকালো আশফাক খানের পানে, তীব্র বেগে হাঁক ছুড়ল, আপাতত তোমরা কোম্পানির দেখভাল করো, আমি কিছুদিনের মধ্যেই তোমাদের সাথে জয়েন করব। আমি তো আছি, পরে না হয় দেখব তোমরা কতকাল থাকো আমার সাথে। তোমরা শেষ করো, এখন উঠি, আমার খাওয়া শেষ। আব্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আলিনা খান আওড়ালেন পাশ থেকে, খাবারটা তো শেষ করে যা আব্র। আর খাবো না আম্মা। ডাইনিং টেবিল ছেড়ে চলে গেল হাত ধুতে। সকলে অবগত আব্রর তিরিক্ষি মেজাজ সম্পর্কে সর্বদা। বেশি কিছু একটা বলা যায় না কভু। সবাই জোর করে ধরল আশফাককে। আজমল খান আওড়ালেন, আশাফ, তুমি আব্রর দিকটা একটু দেখো, ওকে বুঝিও, আমাদের কথা তো কখনো শোনেই না। আশাফ মাথা দোলায়, পরক্ষণেই সম্মতি জানালো, ঠিক আছে মামা। আব্র সিঁড়ি বেয়ে উপরে উঠছে দোতলার উদ্দেশ্যে। উপর হতে বলে ছুড়ল, আশাফ, খাবার খেয়ে আমার রুমে আয়, কথা আছে। সংলাপ করেই আব্র তার কক্ষে ঢোকে। আশাফ আওড়ায় আলিনা খানকে উদ্দেশ্য করে, মামি, ওহু আর শিফা কোথায়? ওদের দেখছি না তো। ওহু তো অনেক আগেই খেয়ে গিয়েছে, রুমে আছে হয়তো, একটু পরে কোচিংয়ে চলে যাবে, তাই তৈরি হচ্ছে হয়তো। আর শিফা ভার্সিটিতে, পরীক্ষা চলছে ওর। আশাফের ছোট্ট জবাব, ও আচ্ছা। ওহু কোচিং যাবে, তৈরি হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে দোতলা হতে। হঠাৎ নিহা হাঁক ছুড়ে ওহুকে কেন্দ্র করে, আপু, তুমি আজ কোচিং থেকে তাড়াতাড়ি চলে এসো। আজ সন্ধ্যায় আব্র ভাইয়ের বাইক রেস রয়েছে টিএসসির মোড়ে। আমরা সবাই মিলে দেখতে যাব, তুমিও যাবে আমাদের সাথে, বুঝছো? তাড়াতাড়ি চলে আসবে স্যারকে বলে। ওহু ভুরো জোড়া টেনে কুচকালো ভীষণ, আওড়ালো, আমি কেন যাব? তোরা যা, আমার সামনে এক্সাম আছে, ক্লাস ফাঁকি দেওয়া কাম্য হবে না। নিহা নাছর বান্ধা, ওকে রাজি করাতে মিথ্যা বলে ছুড়ে, আরে আপু, আব্র ভাইয়া নিজে বলেছি তোমাকে যেন নিয়ে যাই আমাদের সাথে। ওহু চমকায়, ভুরুকুটি কুচকে পুনরায় কিঞ্চিত নেচে ওঠে বক্ষ, আশ্বাস করে, আচ্ছা ঠিক আছে, যাব। ওহু বেরিয়ে গেল অন্দরমহল থেকে। মনে মনে করা অভিমানগুলো অন্তরালে ভিলেন হাসি দিল। ভাবল, যাক, নিজে ইচ্ছে করে আমাকে যাওয়ার কথা বলেছে, চকলেট গিফট না আনার ব্যাপারটা পরে দেখে নেব। কোচিং সেন্টারে পৌঁছালো ওহু। বসলো জুটি বেঁধে পারুর সাথে। পারু হলো ওহুর প্রিয় বান্ধবী। পুরো নাম তিশা খানম পারু। সবাই তিশাকে পারু বলে সম্বোধন করে, আবার কেউ তিশাও বলে। ওহু সর্বদাই পারু বলে ডাকে, কখনো কখনো সময় বাদে। ওহুর প্রতিচ্ছবিতে হাসির রেখা বোনায় পারু চমকালো, স্নান হেসে শুধালো, কি রে, এত খুশি খুশি লাগছে কেন? ওহু ঠোঁট উল্টায়, পরক্ষণে পারুকে শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণটা খুলে বলল। পারু এক গালে হাত দিয়ে বিস্তারিত শুনল, অতপর হাসল, চোখ টিপে আওড়ালো, সত্যি তোকে রেসে যেতে বলেছে নাকি ভাইয়া?
ও ঘাড় কাত করে চাইল, বলল, তোর সংশয় আছে তিশু? পারু জবাব করলো, না মানে যে মানুষটা তোর জন্য কোনো গিফট আনলো না, এখন অবধি দেখা হলো না তার সাথে, ব্যাপারটা কেমন না? দেখ, তুই রাগ করিস না আমার কথায়। পারুর কথা শুনে ওহুর কপালে উৎকণ্ঠার ভাঁজ পড়ল অচিরেই। মনে মনে আওড়ালো, আসলেই বিষয়টা কেমন না? খানমহল, সন্ধ্যাবেলা। কোচিং শেষ করে ওহু মহলে ফিরল দ্রুত। রাস্তায় জ্যাম থাকায় ফিরতে খানিক সময় দেরি হলো। অন্দরমহলে পৌঁছাতেই ওহু পরখ করল সকলে ওহুর জন্য অপেক্ষা করছে সোফায় বসে। ওহু মুখ বাঁকালো। দ্রুত পৌঁছালো সকলের সন্নিকটে। সবাই ভীষণ রেগে আছে। সিফা সহ সবাই সোফা থেকে উঠে দাঁড়ালো। কর্কশ গলায় সংলাপ করল সিফা, এতক্ষণ লাগে আসতে তোর? রেস তো শুরু হয়ে গিয়েছে মনে হয়, এবার তাড়াতাড়ি চল। সবাই দ্রুত ছুটল ওহু সহ। তাড়াতাড়ি গাড়িতে চড়ে বসলো সবাই। ড্রাইভারকে নির্দেশ দিল দ্রুত ড্রাইভ করার। অতঃপর সবাই একে একে এসে উপস্থিত হলো নির্ধারিত স্থানে। এক অদ্ভুত রোমাঞ্চে মুখর চারিপাশ। পরীক্ষার মুহূর্ত চলে এসেছে। রেস যাত্রা শুরু হবার অপেক্ষা মাত্র। আশাফ ছিল সবার আগে। অধীর আগ্রহে অপেক্ষামান। বাকিদের নিয়ে ভিড় ঠেলে নিয়ে সেখানে গেল সেফ জোনে। এক নিরাপদ উঠোন, যেখান থেকে পুরো ট্র্যাক স্পষ্ট দেখা যায়। রেস শুরু হবার আগ মুহূর্তে গগনভেদী উৎসব মুখরতা জমে উঠেছে, ঠিক আগুনের আগেই শ্বাসের মতো। প্রতিটা রেসারের মাথায় হেলমেট, পরনে রেসিং স্যুট আর গ্লাভস। ওহু বিস্ময়ে তাকিয়ে থাকে, আব্র ভাই কোথায়? কার গায়ে লুকিয়ে আছে সে? কিন্তু কিছুই স্পষ্ট নাই। ঠিক তখনই উচ্চস্বরে ঘোষণার মধ্য দিয়ে ঘোষণা করা হয়, আবরার খান আব্র। রেস শুরু, কাউন্টডাউন শুরু হয়। 9, 8, 7। প্রতিটি সংখ্যার সঙ্গে সঙ্গে চারিপাশ নিঃশ্বাস আটকে ধরে। 6, 5, 4। উত্তেজনার রোমাঞ্চে কেউ কেউ 2 হাত চেপে ধরে বুকে। 3, 2, 1, লেটস গো। সাদা একটা রুমাল পতিত হলো বাতাসে। রেস শুরু হলো। চারিপাশে তখন হর্ষধ্বনি, উচ্ছ্বাস। কে কোথা থেকে চিৎকার করছে, কার গলা কার চেয়ে বড় তা বোঝা দেয়। এভাবে কখনো রেস দেখা হয়নি ওহুর। এতটা উদ্দীপনা, এতটা উল্লাস ছুঁয়ে যাচ্ছে হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে। সবার প্রিয় রেসারদের নামে গলা ফাটিয়ে চলছে দর্শকেরা। শিফা, নিহা সহ সবাই তখন গলা ছেড়ে ডাকছে, কামন আব্র ভাই, কামন কামন। কেবল ওহু নীরব। ভিড়ের মাঝে সে নিঃশব্দ। তার দৃষ্টি একাগ্র, অনুসন্ধানী। সে রেসারদের মাঝে কোথায় আছে আব্র ভাই, কিন্তু সে কে ও জানে না। একবার ফিসফিস করে প্রশ্নও ছুড়ে দেয়, আব্র ভাই কোনটা আপু? শিফাও মাথা নাড়ে, তারও অজানা। রেস চলছে দুর্দান্ত গতিতে। দ্বিতীয় রাউন্ড পার হলো। কিছু রেসার আব্র ভাইয়ের নামও শোনা গেল সেই তালিকায়। কেউ কেউ এর মাঝে বিদায় নিয়েছে লড়াই থেকে। ধীরে ধীরে উত্তেজনা পৌঁছে যায় চরমে। সামনে এখন কেবল দুজনের হাড্ডাহাড্ডি লড়াই। কে জিতবে, কে হারবে। কেউ বুকের পাঁজর চেপে ধরে, কেউ চোখ বন্ধ করে ফেলে। ওহু শুধু তাকিয়ে থাকে। মন তার নিঃশব্দ অথচ উতলা। অবশেষে ফিনিশিং লাইনের এক চুল আগেই কে পৌঁছালো তা বুঝে উঠতে পারে না। কয়েক মুহূর্ত কেটে যায় শতাব্দীর মতো। এরপর ঘোষণার গগন বিদারী ধ্বনি, অ্যান্ড দ্য উইনার ইজ আররাব খান আব্র। চারিপাশে বিস্ফোরণ, উল্লাসে ফেটে পড়ে সবাই। চিৎকারে মুখরিত হয়ে ওঠে চারিদিক। বৃদ্ধ আঙুল উঁচিয়ে চিয়ার আপ করে সকলে। শিফা, নিহা সহ অন্যান্য বন্ধুরা আব্র ভাইয়ের বিজয়ের হর্ষধ্বনি তোলে। কেবল ওহু স্থির, নীরব। তার ঠোঁটে কোনো উচ্চারণ নেই, চোখে কোনো চাঞ্চল্যতা নেই। তবুও ভেতরের বিস্ময়ে যেন এক নিঃশব্দ বিস্ফোরণ। চারিপাশে হর্ষধ্বনি, করতালির উচ্ছ্বাস, উচ্ছ্বাসিত চিৎকারের ঢেউ। সবই তার কানে এসে পৌঁছাচ্ছিল না। সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন এক ঘোর লাগা অবস্থায় ওহু তাকিয়েছিল কেবল একজনের দিকে, উইনার রেসারের দিকে। তার চোখের পলকও পড়ল না। ঠিক দৃষ্টি দিয়ে হৃদয় পড়ার চেষ্টা। এক অজানা ঘোর তাকে আচ্ছন্ন করে ফেলেছিল। এক রুদ্ধ স্পর্শ, যেখানে চিন্তা থেমে যায়, মন স্তব্ধ হয়, কেবল অনুভবের গুঞ্জন বেজে চলে। সেই মুহূর্তে ওহু চোখে দেখে রেসিং বাইকের উপর স্থির হয়ে বসে আছে এক পুরুষ। সেই পুরুষ নিজের হাতে হেলমেট খুলছে ধীর ভারী ভঙ্গিমায়। কাঁপন তোলে হৃদয়ে। বিজয়ের পরে মুখবারণ খুলছে।
পরক্ষণেই হেলমেটের নিচ থেকে বেরিয়ে এলো ঘামে ভেজা এলোমেলো আন্ডারকাট চুলগুলো, যা কপালের উপর এসে অলক্ষ্যে তৈরি হলো। কপালে ঘামের চিকচিকে বিন্দু আর উষ্ণ নিঃশ্বাসে ঘেরা মুখ। ওহুর দৃষ্টি আটকে গেল তাতে। তার বুকের খাঁচা কেঁপে উঠল, বেজে উঠল অভ্যন্তরীণ সুর। শ্যামবর্ণের সেই পুরুষ কোনো রূপকথার প্রতিমূর্তি, প্রতি এক অলৌকিক আকর্ষণ জন্মালো ওহুর মধ্যে। তার চোখ দুটো হয়ে পড়ল বন্দি এক অনিচ্ছুক অনুগত্যে। ও চোখ ফিরাতে পারল না, চাইলও না। সেই পুরুষের শরীর জুড়ে ঘামের রহস্যময় প্রলেপ। ঠিক বোঝা যাচ্ছে না সে কতটা ক্লান্ত, কারণ তার আত্মবিশ্বাসী বসে থাকার ভঙ্গি কোনো দুর্বলতার স্বাক্ষর বহন করে না। কালো রেসিং স্যুট তাকে করে তুলেছে আরও রহস্যময়, আরও সুন্দর। গালে খোঁচা খোঁচা চাপদাড়ি আরও বাড়িয়ে দিয়েছে আকর্ষণ। আব্রকে দেখে ওহুর মনে হলো এক মুহূর্তের জন্য হয়তো রাত্রির নীরবতা থেকে উঠে আসা কোনো স্বপ্নপুরুষ সে, যার সৌন্দর্য দেখে শব্দ থমকে যায়। তার দিকে তাকিয়ে থাকা এক অসহায়তা যেখানে ভাষা বোবা হয়ে যায়, ব্যাকরণ ম্রিয়মান হয়ে যায়। এই পুরুষকে ব্যাখ্যা করার মতো কোনো শব্দ অভিধানে নেই। তার সুদর্শন সৌন্দর্যের কাছে সব অক্ষরই নত যেন। নিহার ধাক্কায় ঘোর ভাঙল ওহুর। চলো আপু, ভাইয়াকে গিয়ে কংগ্রেস জানাই। কিন্তু ওহুর মন সায় দিচ্ছে না আব্রর সাথে দেখা করতে যেতে। কোনো অজানা ভয় চেপে ধরল কলবে। মস্তিষ্ক নাড়া দিয়ে উঠল কিছু অস্পষ্ট ঘোলাটে ধোঁয়াশে স্মৃতি। টনটন করে ব্যথায় তিক্ত হয়ে উঠল কপালের দুপাশ। তৎক্ষণাৎ ওহু বিদায় নিয়ে স্থান ত্যাগ করল সেখান থেকে। আসার সময় বারবারই ওহুর সামনে আবরার প্রতিচ্ছবি ভেসে উঠল। ব্যথা আরও তীব্রতর হচ্ছিল, যেন এই চেহারাকে সে খুব ভালো করেই চিনে, জানে। তার অন্তরিন্দ্রিয় খুব পরিচিত সে। তবে ওহুর কিছুই মনে পড়ছে না। সব ঘোলাটে প্রতিচ্ছায়া, ঘোলাটে স্মৃতি। সকলেই কংগ্রেস জানিয়ে গেল আব্রকে। নিহা, আসফি, শিফা আবদার জুড়ল আবরার নিকট তাদের ট্রিট চাই। আবরারও হাসি মুখে রাজি হয়ে গেল সবাইকে ট্রিট দিতে। হঠাৎ আশাব বলে উঠল, কি রে ওহু কোথায়? তোদের সাথেই না দেখেছিলাম। জবাব করল আসফি, ওহু মহলে চলে গিয়েছে, মাথা ব্যথা করছিল নাকি প্রচুর। জবাবে আব্র কোনো কিছুই বলল না, চুপ করে রইল পূর্বের সময়। খানমহল সবাইকে একা রেখে মহলে ফেরায় সবাই চমকালো। প্রশ্ন ছুড়ল ওহুর আম্মি যান, তুই একা আসলি যে, বাকিরা সবাই কোথায়? ওহুর স্পষ্ট জবাব গম্ভীর স্বরে, ভালো লাগছিল না, মাথা ব্যথা করছিল, তাই আমি আগেই চলে এসেছি আম্মি। তারা সবাই পেছনে আসছি বলেই নিজের রুমের দিকে চলে আসলো ওহু। পরক্ষণেই ফ্রেশ হয়ে নিল। আজকে তানহামিস আসেনি ওহুকে পড়াতে। ওহু কল দিয়ে বারণ করেছিল আসতে। ঠিক তখনই সবাইকে নিয়ে একসাথে হই হুল্লোড় করতে করতে মহলে ঢোকে আবরার বাহিনী। হট্টগোল শুনে ওহু ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো, নজর বুলালো। কপালের এক পাশে চেপে ধরে সবাই মহলে চলে আসছে, কিন্তু আবরাকে দেখা যাচ্ছে না। আব্র আসার আগেই মহলে ঢুকে গিয়েছিল। বেশ কিছুক্ষণ পর ওহু মহলের নিচে নামলো। ডিনার করতে রাত প্রায় 10:30 বেজে গিয়েছে। খাবার টেবিলে সকলেই ছিল, শুধু আব্র বাদে। দুদিন পর সকলের সাথে খাবার খেল ওহু, তবে নীরবে সহিত। আজমল খান আব্রর কথা জিজ্ঞেস করতেই আলিনা খান বললেন, আব্র ঘুমাচ্ছে। খানিক বাদে নিহা আওড়ালো, ওহু আপু, কাল ভাইয়া ট্রিট দিয়েছি, তুমিও যাবে আমাদের সাথে। ওহু 7-5 না ভেবে মাথা নাড়িয়ে সম্মতি জানালো, কিন্তু আদৌ যাবে কিনা সংশয়। খাবার খাওয়া শেষ ওহুর। যখনই সিঁড়ি বেয়ে দোতলায় পৌঁছালো, আলিনা খান নিচতলা থেকে আওড়ালেন, কাল মহলে অনুষ্ঠান আছে, তাই সকলের কলেজ ভার্সিটি যাবতীয় কোচিং সব বন্ধ। ওহু আলিনা খানের কথা শুনল, তবে জবাব করল না। রুমে এসে শুয়ে পড়ল। ঘুম পাচ্ছিল না, তাই একটু ফোন ঘাটাঘাটি করতে নিল।